পশুখাদ্যের মূল্য বৃদ্ধিতে আগ্রহ হারাচ্ছেন কুমিল্লার লালমাইয়ের দুগ্ধ খামারিরা। তবে সংকটের মধ্যে সেখানকার অনেক পরিবার ও খামারে এখনও গরুর দুধ উৎপাদন হচ্ছে বাণিজ্যিক ভিত্তিতে। 2 দশক ধরে গ্রামটিতে দুগ্ধ খামার করে আসলেও সে তুলনায় বাড়েনি দুধের দাম, বরং দিন দিন তা কমছে। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। কুমিল্লার লালমাই উপজেলার উত্তর পেরুল ইউনিয়নের ছায়া শনিবের গ্রাম সিলোনিয়া। গত 20 বছর ধরে গ্রামটিতে গরুর খামারিদের ব্যস্ততা শুরু হয় কাকডাকা ভোরে। কর্মচাঞ্চল্য চলে সূর্যাস্ত পর্যন্ত। এর মধ্যে কেউ দহন করেন দুধ, কেউ গোসল করান গরুকে, কেউ বা ব্যস্ত সময় পার করেন ঘাস কাটায়। এই গ্রামের দুধ জেলার চাহিদা মিটিয়ে অন্য জেলাতেও পৌঁছে যায়। তবে গেল কয়েক বছর ধরে গোখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় এই গ্রামের গৃহস্থ ও 2.5 শতাধিক খামারের মধ্যে অনেকেই দুগ্ধ উৎপাদন বন্ধ করে দিয়েছেন। বর্তমানে দুধের দাম কম, খাদ্যের দাম বেশি। এখন উৎপাদন খরচ আমাদের অনেক বেশি পড়ে যায়। 8টা গরু ছিল, খানা খাদ্যের দাম বাড়াতে আমরা অঙ্কে আর গরু পালি না, অঙ্কে মাত্র 2টা গরু আছে। খরচ যদি 5,000 টাকা, ইনকাম হয় 3,000। এভাবে দিন দিন চলতে থাকলে বাজারে দেখা যায় যে এক সময় দুধও থাকবে না, মাংসের যোগান দেওয়া লোকও থাকবে না। তো এতে যাই আমরা সবাই আমিষ এবং প্রোটিনের ঘাটতিতে আমরা পড়ব। গোখাদ্যের অভাবে দুগ্ধ উৎপাদন কমেছে স্বীকার করে জেলা প্রাণী সম্পদ দপ্তরের এই কর্মকর্তা জানান, এক্ষেত্রে ভর্তুকি দেওয়া হলে খামারিরা উপকৃত হবেন। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় এই বিষয়ে অবগত আছেন এবং উনি যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন যেন খামারের বিল কৃষির আওতায় নিয়ে আসা এবং দানাদার খাদ্যের উপরে যদি ভর্তুকি দেওয়া যায় তাহলে কৃষকগণ উপকৃত হবে। সিলোনিয়া গ্রামের 2.5 শতাধিক পরিবার সরাসরি যুক্ত ছিল দুগ্ধ উৎপাদনে। গ্রামের বাসিন্দারা প্রতিদিন প্রায় 6,000 লিটার দুধ বিক্রি করতেন। 3 বছরের ব্যবধানে দুগ্ধ উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এ ব্যাপারে সরকারি সহায়তা কামনা করছেন সংশ্লিষ্টরা। এনটিভি নিউজ ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে অনুষ্ঠানে ভোট কেন্দ্র ও নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্ট সব বাহিনীর সাথে মতবিনিময় করছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এ মতবিনিময় শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময়ে সব নির্বাচন কমিশনাররাও উপস্থিত আছেন। বৈঠকে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের আইজিপি, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, আনসার ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালক, সিআইডি ও স্পেশাল ব্রাঞ্চ এসবির প্রধানরা উপস্থিত আছেন। বৈঠকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ, ভোট কেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ, নির্বাচনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নিরাপত্তা সহ আইনশৃঙ্খলা বিষয়ক আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। অভ্যুত্থানের পর রাজনীতিবিদদের মধ্যে অনৈক্য দেখে অনেকে হতাশ হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয় পরিক্রমা আয়োজিত এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, দেশে ক্রান্তিকাল চলছে, তাই চারিদিকে অনৈক্যের সুর। রাজনীতিবিদরা দেশের পথ যেমন তৈরি করেন তেমনি পথ নষ্টও করেন বলে মন্তব্য করেন তিনি আরও বলেন, রাজনীতিতে সততা ও স্বপ্ন না থাকলে রাজনীতি সুন্দর হবে না। তরুণদের সামনে রাজনীতির সম্ভাবনা বাস্তবায়ন করার সুযোগ এসেছে উল্লেখ করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে সকল শিক্ষার্থীরা প্রাণ দিয়েছেন তাদের ধন্যবাদ জানান মির্জা ফখরুল। এত বড় একটা অভ্যুত্থানের পরে এত বড় একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশটাকে আবার সুন্দর করবার, যা আমাদের রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলছেন, অনেককে চলে যাচ্ছেন। আমরা চারদিকে দেখছি যে একটা অনেকের সুর, তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি। পালিয়ে যেতে হলো জনগণের কাছ থেকে, দেশ ছেড়ে, আর শুধুমাত্র সম্পদ তৈরি করা ব্যক্তিগত স্বার্থে, তাহলে মানুষের ঘৃণা ছাড়া আর তারা কোনো কিছু করতে পারে না।
জাতীয় যে কোনো পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিবিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কোনো গোপনীয়তা না রেখে ডাটা সবার জন্য উন্মুক্ত রাখারও তাগিদ দেন তিনি। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, মানসম্মত ডাটা প্রণয়নের ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব ও মানব সম্পদ উন্নয়ন সহ প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। প্রমাণ নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে পরিসংখ্যানের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। এবারের দিবসে প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান। আগামী জাতীয় নির্বাচনে ৯০,০০০ থেকে ১ লাখ সেনা সদস্য, ১.৫ লাখ পুলিশ এবং ৫.৫ থেকে ৬ লাখ আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। বর্তমানে যেভাবে সেনা মোতায়েন রয়েছে সেভাবেই অর্থাৎ ইন এইড টু সিভিল পাওয়ারেই মাঠে মোতায়েন থাকবেন সেনা সদস্যরা। ভোটের আগে ও পরে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা করছে ইসি এবং এই আইনের অপব্যবহার রোধেও বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক এবং সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে সংলাপ করেছে নির্বাচন কমিশন। প্রায় ২ ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান, এবারের নির্বাচনে ভোটের মাঠে ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যা পূর্বে ছিল ৫ দিন। ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন ৮ দিন করা হয়। নির্বাচনের আগে ৩ দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে ৪ দিন। তো আমাদের ইনিশিয়াল প্রোগ্রামিং ছিল, প্ল্যানিং ছিল ৫ দিন, এখন প্রস্তাবনাটা এসছে ৮ দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব, যদি হয় সেটা। নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না, কিন্তু মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবেন। ইসি সচিব আরও বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কেউ কোনো উদ্বেগ প্রকাশ করেনি, আর নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছু নির্বাচনের বাজেটের উপর নির্ভর করবে। সেনাবাহিনীর কথা বলেছে ৯০,০০০ থেকে ১ লক্ষ, ১.৫ লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। আর আনসার ভিডিপির সংখ্যাটা আরো একটু বেশি, প্রায় ক্লোজ টু ৫.৫ থেকে ৬ লক্ষ। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্য একটাই, অবাধ, সুষ্ঠু, পার্টিসিপেটরি একটা নির্বাচন। নির্বাচনের নিরাপত্তায় এআইয়ের অপব্যবহার রোধে ব্যবস্থা গ্রহণ করবে ইসি, আর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বডি ইন ক্যামেরা ব্যবহার করবে বলেও জানান ইসি সিনিয়র সচিব। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে যেসব অগ্নিকাণ্ড ও ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে সেসবের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র থাকতে পারে। দুপুরে কুমিল্লার ১৪গ্রাম উপজেলার ফুলমুড়ি গ্রামের জাহাঙ্গীর আলম নামের এক দৃষ্টিহীন শিল্পীর সাথে সাক্ষাৎ করতে তার বাড়িতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান শেষে তিনি এসব কথা বলেন। এর আগে চান্দিনার জুলাই অভ্যুত্থানের শহীদ ইমাম হোসেন তাইমের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন রিজভী। আগুন লাগছে, একটা রাসায়নিক কারখানায় মিরপুরে লাগলো, তারপরে এর চট্টগ্রামে লাগলো, কার্গো ভিলেজ বিমানবন্দরে, সেখানে যে ঘটনাটা ঘটলো। সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয় তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে। হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিক মতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। এদিকে নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধন করেন। এ সময় নবনির্বাচিত সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক ফাতেমাতুস সানিহা বলেন, সারা দেশে এই ১০ মাসে ৪,১০৫টি ধর্ষণের মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলারই বিচার হয়নি। শহীদ ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর অফিসিয়াল কার্যক্রম শুরু করেছেন
নবনির্বাচিত সদস্যরা। সকালে তারা কবর জিয়ারত করেন। পরে বিশ্ববিদ্যালয় কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম ও শহীদ আলী রায়হানের কবর জিয়ারত করেন তারা। জিয়ারত শেষে রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, শহীদ শামসুজ্জোহার কবর জিয়ারতের মধ্য দিয়ে রাকসুর কার্যক্রম শুরু হলো। এ সময় উপস্থিত ছিলেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, এজিএস এস এম সালমান সাব্বির সহ অন্য সদস্যরা। যান্ত্রিক ত্রুটির কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সব ইউনিট বন্ধ হয়ে গেছে। বর্তমানে এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। দুপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, 2020 সাল থেকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 2 নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। গত বৃহস্পতিবার যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রের 3 নম্বর ইউনিটটি বন্ধ করে দেওয়া হয়। সর্বশেষ রোববার রাতে তাপবিদ্যুৎ কেন্দ্রের 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটের বয়লারে টিউব লিক করে, ফলে ওই ইউনিটটিও বন্ধ করে দেওয়া হয়। অপরিচ্ছন্নতার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে নগরীর আন্দরকিল্লা সহ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। এ সময় আন্দরকিল্লার চৌরঙ্গী রেস্টুরেন্টকে 30,000 টাকা জরিমানা করা হয়। বহদ্দারহাটের গ্র্যান্ড নেওয়াজ রেস্টুরেন্ট ভোক্তা অধিকারের সুপারিশ বাস্তবায়ন করলেও ফ্রিজে বাসি খাবার রাখায় 5,000 টাকা জরিমানা ও সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত। সিরাজগঞ্জের সলঙ্গায় এক নবজাতক চুরির অভিযোগে আলপনা খাতুন নামে এক নারীকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় 4 আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে। দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক এ রায় প্রদান করেন। 2021 সালের 27 ফেব্রুয়ারি হাসপাতালে সবিতা খাতুন একটি পুত্র সন্তান জন্ম দেন। বিকেলে শিশুটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় আলপনা খাতুন। সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর দিয়ে আজ থেকে 3 দিনের জন্য ভারত ও ভুটানের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। সকাল থেকে বন্দর দিয়ে কোনো পণ্য রপ্তানি হয়নি। অপরদিকে দেশ দুটি থেকে কোনো পণ্য দেশে ঢোকেনি। বুড়িমারি স্থলবন্দরের সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছে, আমদানি রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম এবং পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে। বগুড়ার গাবতলীতে জননিরাপত্তা, মন্দির ও শিক্ষালয়ের নিরাপত্তা রক্ষায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন স্থানীয় বিএনপি নেতারা। বিকেলে উপজেলার কাগল ইউনিয়নে ভবেশচন্দ্র সাহার সভাপতিত্বে সনাতন ধর্মমন্দির ও শিক্ষালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। অপরদিকে সোনাতলা উপজেলার হরিখালী হাটে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী মহিদুল ইসলাম রিপন। পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আগামী 5 ও 6 ডিসেম্বর সাভারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। দুপুরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টিসোল সোসাইটি অফ বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এই সম্মেলনে অংশ নিচ্ছে ব্রিটিশ কাউন্সিল এবং আমেরিকান সেন্টার। সম্মেলনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটির ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ এডুকেশনের অনারারি সিনিয়র রিসার্চ ফেলো অধ্যাপক ডক্টর গ্যারি মোটারাম। পরপর কয়েকদিন আগুন লাগার ঘটনা নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। আগামী জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ে সংশয় দেখার কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে সেই সংশয়ের জায়গা স্পষ্ট না করে উপদেষ্টা বলেন, নির্বাচনটা ভালোভাবে করার জন্য যেসব জায়গা দেখভাল করা দরকার সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সংকট নেই বলেও জানান তিনি। আমাদের পক্ষে ইলেকশন কন্ডাক্ট করা কোনো রকমের কোনো অসুবিধা হবে না। আগুনের ব্যাপারে তো কমিটিও করে দেওয়া হয়েছে এবং এটা কি কারণ এগুলি তারা ইনভেস্টিগেশন করতেছে, করার পরে আমরা জানতে পারবো কি কারণ হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ করল জামায়াতে ইসলামী।
দলটির সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জুলাই সনদ স্বাক্ষরের পরও দাবি আদায়ে মাঠে নামতে হবে, এটা জনগণ আশা করেনি। বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি জানান, জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই একই দিনে গণভোট ও নির্বাচন আয়োজনের কথা বলা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানিয়ে প্রশাসনে দলীয়করণ বিষয়ে সরকারকে সতর্ক করেন রফিকুল ইসলাম খান। বলেন, প্রশাসন নিরপেক্ষ না থাকলে রাজপথে নামতে বাধ্য হবে জনগণ। শাসন এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। বাংলাদেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা নীরব ভোট বিপ্লব করবে ইনশাআল্লাহ। ঢালিউডের খ্যাতিমান চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। সালমান শাহর মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালত। সোমবার এই হত্যা মামলার চূড়ান্ত শুনানিতে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই নির্দেশ দেন। সেই সঙ্গে বাদী পক্ষের রিভিশন মঞ্জুর করেন। 1996 সালের 6 সেপ্টেম্বর মাত্র 25 বছর বয়সে মারা যান চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছিলেন তার সাবেক স্ত্রী সামিরা হক। মূল বেতনের 20% আবাসন ভাতা সহ 3 দফা দাবি না মানলে মাথায় কালো কাপড় বেঁধে আগামীকাল অবস্থান কর্মসূচি পালন করবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি না মানলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের 1 দফা আন্দোলনের হুঁশিয়ারিও দেন নেতারা। নূর হোসেনের রিপোর্ট। টানা 9 দিন ধরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। আমরণ অনশন শুরু করেছেন শতাধিক শিক্ষক। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে 20% আবাসন ভাতা, 1,500 টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের 75% উৎসব ভাতার দাবিতে অনড় অবস্থানে আন্দোলনকারীরা। অনতিবিলম্বে আমাদের এই শিক্ষা উপদেষ্টা পদত্যাগ করবেন এবং শিক্ষক সমাজকে তাদের প্রতিষ্ঠানে ফিরে গিয়ে তাদের কর্তব্যে ফিরে যাওয়ার সুযোগ করে দিবেন। আমাদের যে ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। শিক্ষকদের এসব দাবিকে যৌক্তিক উল্লেখ করে এর প্রতি সংহতি জানিয়েছে বিএনপি। শিক্ষকদেরকে আন্দোলন করতে হয়, আবেদন করতে হয়, সেই কেনর উত্তরটা দিতে যেয়ে আমি আপনাদেরকে বলছি, আগামী দিনে যেন এই আন্দোলন আর না করতে হয়, সেই জন্য ওই যে পূর্ণ জাতীয়করণের কথাটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। কারণ মর্যাদার জায়গায় আপনাদেরকে আসীন করতে হবে। এদিকে দাবি আদায়ে মঙ্গলবার শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষক জোট। লক্ষ জনতার সমাবেশ থেকে প্রয়োজনে উপদেষ্টা পরিবর্তন হবে, সচিব পরিবর্তন হবে, বাজেট পরিবর্তন হবে। শিক্ষক কর্মচারীরা তাদের দাবি থেকে এক চুলো নড়বে না। 3 দফা দাবি না মানলে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের 1 দফা দাবিতে আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষক নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় যে কোনো পরিসংখ্যান তৈরির ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিবিএস কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। কোনো গোপনীয়তা না রেখে ডাটা সবার জন্য উন্মুক্ত রাখারও তাগিদ দেন তিনি। দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় পিপিআরসির চেয়ারম্যান হোসেন জিলুর রহমান বলেন, মানসম্মত ডাটা প্রণয়নের ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব ও মানব সম্পদ উন্নয়ন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। প্রমাণ নির্ভর পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নে পরিসংখ্যানের উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। এবারের দিবসের প্রতিপাদ্য সবার জন্য মানসম্মত পরিসংখ্যান।
চিকিৎসা সেবা আরও সুলভ এবং কার্যকরী করতে প্রমাণভিত্তিক হেলথ সার্ভিসের প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড এভিডেন্স বেসড হেলথ কেয়ার ডে উদযাপন অনুষ্ঠানে এই আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সায়েদুর রহমান বলেন, চিকিৎসা সেবার উন্নয়নে কার্যকরী গবেষণার কোনো বিকল্প নেই। সঠিক তথ্য ও গবেষণার আলোকে চিকিৎসা নিশ্চিত করা গেলে অপ্রয়োজনীয় ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। প্রায় ১.৫ বছর পর ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি প্রস্তুতিতেও তাই বেশ কৌশলী মিরাজরা। শেরেবাংলার স্পিন স্বর্গে ক্যারিবীয় স্পিনারদের সামলানোর চ্যালেঞ্জ তো আছেই। স্পিন কোচ মুস্তাক জানিয়ে দিলেন, উইকেট বাড়তি সহায়তা করলেও বোলিং ভালো করা জরুরি। এদিকে ক্যারিবীয় স্পিনার ক্যারি পিয়েরি এই উইকেটেই লড়াই করার আভাস দিয়ে রাখলেন। কাল দুপুর ১:৩০টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে। নিলয় মজুমদারের রিপোর্ট। শেরেবাংলা এদিন বেশ ব্যস্ত মিরাজরা। অন্যদিনের মতো গা গরম ও ফিল্ডিং অনুশীলন শেষে ইনডোরে অনুশীলন করার কথা থাকলেও সেন্টার উইকেটের পাশে ব্যাটিং করলেন অঙ্কন ও সৌম্যরা। সাধারণত ব্যাট যে আকারের হয়ে থাকে তার থেকেও ছোট আকারের ব্যাট নিয়ে দীর্ঘক্ষণ অনুশীলনে নাসুম ও রিশাদদের সামলানেন ব্যাটাররা। এই অনুশীলনের আগে লম্বা সময় টিম মিটিংও সেরে নিয়েছেন হেড কোচ ফিল সিমন্স, সহকারী কোচ সালাউদ্দিন ও দলের সব ব্যাটার। প্রস্তুতিতে এই ভিন্নতার ব্যাখ্যাও দিয়েছেন মুশতাক আহমেদ। ছোট ব্যাট দিয়ে অনুশীলন করলে ম্যাচে স্পিন খেলতে সুবিধা হয়, পায়ের কাজটাও সহজে করতে পারে তারা, মাথাও বলের কাছেই থাকে। শুধু তাই নয়, মাঝের ওভারেও সিঙ্গেল ডাবল খেলা জরুরি, তাই এই ধরনের অনুশীলন করেছি আমরা। এছাড়াও উইকেট যতই স্পিন সহায়ক হোক, বোলিং ভালো করতে হবে। এই ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চাই। প্রথম ম্যাচে রান তারায় শুরুটা ভালো পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপরই রিশাদের বোলিংয়ে খেই হারায় ক্যারিবীয়রা। উইকেটের বাস্তবতা মেনে নিয়ে ইতিবাচক ব্যাটিংয়ে সমাধান খুঁজছেন পিয়েরি। আগের ম্যাচে শুরুটা ভালো পেয়েছিলাম, ইতিবাচক ব্যাটিং করেই তা সম্ভব হয়েছিল। আমরা জানি উইকেট কেমন আচরণ করবে, তাই মানিয়ে নিতেই হবে, এছাড়া আর উপায় নেই। সব শেষ ২০২৪ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরের সিরিজ জয়ের স্মৃতি অবশ্য ৩ বছর আগের। নীল মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। প্রস্তুতি ক্যাম্পে ভুটানিজ লিগে খেলা ৯ জন সিনিয়র খেলোয়াড় না থাকলেও তারা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবে বলে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক আফইদা খন্দকার। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে কাল থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। জয় বা পরাজয় নয়, পারফরমেন্সের উন্নতিই লক্ষ্য। এশিয়ান কাপের জন্য ভালোভাবে প্রস্তুতির জন্যই এই সফর। বাছাইয়ে দলে ২ পরিবর্তন এনেছে কোচ। বাদ পড়েছেন নীলুফা ইয়াসমিন ও সৌরভী আকন্দ প্রীতি। ডাক পেয়েছেন রুমা আক্তার ও সিনহা জাহান শিখা। চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে ২১ দিনের ক্যাম্প করে বাংলাদেশ, যদিও সেই ক্যাম্পে ছিলেন না ঋতুপর্ণা চাকমা ও মারিয়া মান্দা সহ ৯ ফুটবলার। ভুটানের লিগে ব্যস্ত ছিলেন তারা। ক্যাম্পে না থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় তারা মানিয়ে নিতে পারবে বলে বিশ্বাস অধিনায়কের। ব্যাংককে ম্যাচ দুটি হবে ২৪ অক্টোবর ও ২৭ অক্টোবর।